কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলনে বিএনপি সমর্থন ঘোষণা। জানাবো মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ কেন উঠছে। এদিকে সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না বললেন মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানাবো আজিজ বেনজির ও শান্তিরক্ষী বাহিনী নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলনে বিএনপির সমর্থন ঘোষণা। প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে দেওয়া, প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতে কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না। এটা মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে দাফন করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ নানান সুবিধা আছে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ কেন উঠছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ৩ মার্কিন কর্মকর্তার ঢাকা সফরের পর ঢাকায় মৃদুভাবে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ উঠেছে। ৩ কর্মকর্তারা হলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিশ লাউবাচার, ইউএসএআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। এই ৩ কর্মকর্তা নির্বাচনের আগেও ঢাকা সফর করেছেন, কিন্তু সে সময় তারা বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এবার তারা ঢাকায় এসে সদ্য কারামুক্ত বিএনপি শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। অনেকে এই বৈঠকের মধ্যে তাৎপর্য খোঁজার চেষ্টা করেছেন, এমনকি বৈঠকের সূত্র ধরে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার কথাও তুলতে শুরু করেছেন। কিন্তু বৈঠক সম্পর্কে যা জানা গেছে তাতে সেখানে মার্কিন ও রাজনীতি বিষয়ে কোনো কথাই হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দিক থেকে এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করেছেন, জেল থেকে বিএনপি নেতাদের মুক্তির পিছনে মার্কিন প্রতিনিধি দলের ভূমিকা থাকতে পারে। ঢাকা আসার আগে তারা সম্ভবত ভারতীয় পক্ষের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে তারা ঢাকা গিয়ে বিএনপির কারাবন্দী নেতাদের সঙ্গে দেখা করতে চান। আর সেই আগ্রহের ফলে ভারতীয়দের মধ্যস্থতায় বিএনপি নেতাদের তড়িঘড়ি মুক্তি দেওয়া হয়। সরকার চেয়েছিল আরো কিছুদিন বিএনপি নেতাদের কারাগারে রাখতে। নেতাদের মুক্তির পিছনে মার্কিন কর্মকর্তাদের ভূমিকা থাকুক না থাকুক, তারা সৌজন্যবশত দেখা করেছেন, সেই ইতিবাচক ঘটনা। কিন্তু সত্যটাও মেনে নিতে হবে, নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পাওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু ভূমিকা রাখতে চেয়েছিল। আর কিছু না হোক, ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা অন্তত প্রয়োগ করতে আগ্রহী হয়েছিল, কিন্তু মার্কিন সমস্ত পরিকল্পনাকে স্যাবোটাজ করে দিয়েছে ভারত। তারা মার্কিনীদের বোঝাতে সক্ষম হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন রাখায় তাদের জন্য লাভজনক। মার্কিনীদের জন্য সেটা কতটা লাভজনক তা এখনো স্পষ্ট নয়, তবে ভারতের জন্য যে লাভজনক সেটা স্পষ্ট। আপাতত চীন মোকাবেলার নীতি ঠিক রাখতে ভারতের লাভকে নিজেদের লাভ হিসেবে গণ্য করতে বাধ্য হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বর্ষপূর্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভারতকে দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে মেনে নিয়েছেন। এই অঞ্চলে ভারতের নেতৃস্থানীয় ভূমিকা মেনে নিয়ে নিজেদের দক্ষিণ এশিয়া নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ফলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা শুকনো কথার বাইরে যেতে পারবে বলে মনে হয় না। ভারতেরই মধ্যে এই সরকারের নতুন দফাকে পূর্ণ মেয়াদে সমর্থনের ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন কোনো অবস্থান নেবে বলে মনে হয় না। মুখে তারা বলেছে বাংলাদেশের বিষয়ে নির্বাচন
নির্বাচনের আগে ঘোষিত নীতি তারা পরিবর্তন করেনি। এই নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়নি সে কথাও তারা বলেছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তারা আগ্রহী। গভীর সম্পর্ক বা গভীর করার পদক্ষেপ নিতে তারা সরকারের সঙ্গে কাজ করবে। মিয়ানমার যুদ্ধে এরই মধ্যে চীনের কৌশলের কাছে ভারত ও যুক্তরাষ্ট্র কাবু হয়ে পড়েছে। তারা সেখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। যুক্তরাষ্ট্র ভারতের কর্মকর্তারা ঢাকায় দৌড়ঝাঁপ করছেন যুদ্ধে বাংলাদেশকে জড়াতে। ধারণা করা হচ্ছে কর্মকর্তাদের সফর মূলত এই উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধে কোনোভাবে জড়াতে চাইছে না। কেননা চীন বিগড়ে গেলে বাংলাদেশের জন্য বিপদ হবে। মিয়ানমার যুদ্ধে বাংলাদেশের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য মার্কিনিরা সরকারকে চাপ দিতে চাইছে। এই চাপের অংশ হিসেবে বিরোধী দলগুলোকেও আবার হাওয়া দিতে পারে। তারা মধ্যবর্তী নির্বাচনে ধোঁয়াও তুলতে পারে, কিন্তু সেখান থেকে আশা করার কিছু নেই। কেননা এখানে ভারতের মূল প্রভাবক। এখন বা এইসব আওয়াজের শেষে কিছুই মিলবে না। ভারতের শেষে এসে নিজেদের আধিপত্য অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ সরকারের পক্ষেই দাঁড়াবে। 7 জানুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে চেয়ে থাকেনি, বাংলাদেশের নাগরিক সমাজের পাশে দাঁড়ায়নি। এমনকি তাদের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, সরকারের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেও মার্কিন সরকার স্পষ্ট অবস্থায় নেয়নি। নিজেদের ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা তারা একজন ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করেছে এমন আলামত নেই। সবচেয়ে বড় যে প্রতারণা তারা করেছে সেটি হলো তারা বারবার বলেছে বাংলাদেশকে তারা ভারতের চোখ দিয়ে দেখে না, কিন্তু কার্যক্ষেত্রে উল্টোটাই দেখা যাচ্ছে। ভারতের চোখ দিয়েই তারা বাংলাদেশকে দেখছে। ভারতের কথাই তারা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। অবস্থায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিএনপি সহ বিরোধী দলের কিছু পাওয়ার নেই। তবে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা চালিয়ে যেতে হবে। দুটি দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ ঝালাই করতে হবে। বিএনপির সামনে বড় সমস্যা ভারত কিছুতেই বিএনপিকে মেনে নেবে না। ফলে ভারত মোকাবেলা করতে তাকে চীনের সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নিতে হবে। তবে সব কথার শেষ কথা জনগণের শক্তি। বিএনপি সবচেয়ে বড় শক্তি, এটাই। জনগণের শক্তির সাথে করে বিএনপিকে নতুন করে মাঠে নামতে হবে। মধ্যবর্তী নির্বাচনে প্রথম সুযোগে মাঠে নেমে আন্দোলন জমিয়ে ফেলতে হবে। এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না বললেন মাহমুদুর রহমান মান্না। এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে আমরা কোনো অনুমোদন দিব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর তো লড়াই করলেন, পারলেন না তো। আমি বলছি কাল পারিনি আজ পারবো, আজ পারিনি কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদেরকে পরাজিত করতে না পারে। এখানে কোনো থামাথামি নাই, আপোষ নাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের এবং জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না। কোন রকম বিভ্রান্তিকর আন্দোলন করব না। মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব, সেরকম কাজও করব না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হয়নি। আর লড়াই ছাড়া মুক্তি পাবেন না। তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। আজিজ বেনজির ও শান্তিরক্ষী বাহিনী নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র। সম্প্রতি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জন নিয়ে আলোচনা হয়। এই সঙ্গে যোগ হয় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। এইসব সর্বশেষ আলোচনায় যুক্ত হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়ে জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজের যৌথ অনুসন্ধান প্রতিবেদনে। সেগুলো নিয়ে সমান তালে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে এবার কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে। ব্রিফিং এ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশে 2 ধরনের নিষেধাজ্ঞার আওতায় থাকা পুলিশ প্রধানের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। আপনি কি আমাদের বলতে পারবেন যুক্তরাষ্ট্রের কোন সংস্থা বেনজিরের সম্পদ পরীক্ষা করে অন্য কোনো দেশে পেয়েছে কিনা এবং যুক্তরাষ্ট্র সম্পদ জব্দ করেছে কিনা? একই সঙ্গে আরেকটি প্রশ্ন করেন, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? কারণ আপনি সম্প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আপনি কি শাসক গোষ্ঠীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? কেন এই ব্যক্তিরা অবাধে সবকিছু করে যাচ্ছেন? জবাবে মিলার বলেন, আপনি যেসব অভিযোগ এবং সংবাদ মাধ্যমে যে রিপোর্টগুলোর কথা উল্লেখ করেছেন সেই সম্পর্কে আমি অবগত। আমরা স্পষ্ট করে বলেছি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়, উন্নয়নকে বাধাগ্রস্ত করে,
সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। তিনি বলেন, আমরা শুরু থেকে দুর্নীতি বিরোধকে একটি মূল জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণত করেছি। এই কৌশলটির জন্য আমাদের বিশদ বাস্তবায়ন পরিকল্পনা বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে প্রকাশ করা হয়েছে। আমার কাছে নতুন করে বলার মতো কিছু নেই। আপনি যেমন জানেন, আমার কখনো নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না। সাংবাদিক প্রশ্ন করেন, জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে জানা গেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়মিতভাবে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য হতে পারে। র্যাবের কর্মকর্তাদের জাতিসংঘের মিশনগুলোতে মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে তহবিল দেয়। প্রায় 27% তহবিল মার্কিন করদাতাদের অর্থ থেকে। জবাবে মিলার বলেন, আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।